Hello students, welcome back to my YouTube channel DS Group of Education. তোমাদের সবাইকে আরেকবার আমার চ্যানেলে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এবং তোমাদের আপকামিং ইউজিসি নেট এক্সামিনেশনের প্রিপারেশন খুবই ভালো চলছে। তোমরা জানো আমরা আমাদের ইউটিউব চ্যানেলে পেপার টু হোম সায়েন্স ফর ইউজিসি নেট জিআরএফ অ্যান্ড ডাব্লিউবি সেটের জন্য প্রিপারেশন নিচ্ছি। এখানে সম্পূর্ণ বিনামূল্যে ফ্রিতে বাংলা ভাষায় আমরা কিন্তু প্রিপারেশন করব এবং তার সাথে সাথে সেই প্রিপারেশনের জন্য আমরা মানডে, টিউসডে অ্যান্ড ওয়েডনেসডে প্রত্যেক দিন 1 PM ফ্রি ক্লাস প্রোভাইড করা হয় রিলেটেড টু ইউজিসি নেট জিআরএফ অ্যান্ড ডাব্লিউবি সেট অ্যান্ড সানডে 1 PM পিওয়াইকিউ ডিসকাশন করা হয় উইথ কনসেপ্ট। তোমরা যদি এখনো পর্যন্ত আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন না হয়ে থাকো তাহলে অবশ্যই কিন্তু জয়েন হয়ে যাও। মোর দ্যান 90 ওখানে কিন্তু সাবস্ক্রাইবার হয়ে গেছে, তোমরা ওখানে জয়েন হতে পারো। পেড ব্যাচ রিগার্ডিং যদি কোনো ডাউট থাকে তোমরা ডেফিনেটলি আমাকে মেল করতে পারো অ্যান্ড হোয়াটসঅ্যাপও করতে পারো। যদি চ্যানেলে ফার্স্ট টাইম এসে থাকো চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। তোমরা দেখতেই পারছো এখানে আমি জুন 2025 হোম সায়েন্স ইউজিসি নেট নামে একটি প্লেলিস্ট বানিয়েছি এবং যেই প্লেলিস্টে প্রত্যেকটা ভিডিও কিন্তু রয়েছে। অলরেডি তোমরা জানো 6টা ক্লাস হয়ে গেছে এবং সেই 6টা ক্লাসের ভিডিও এই প্লেলিস্টে রয়েছে, তাই তোমরা কিন্তু এখান থেকে দেখে নিতে পারো। এখানে হচ্ছে আমার টেলিগ্রাম চ্যানেল ডিএস গ্রুপ অফ এডুকেশন হোম সায়েন্স এবং সেখানে কিন্তু ইম্পর্টেন্ট আপডেটস যা পিএইচডি রিলেটেড হয়, জব রিলেটেড হয়, সেমিনার্স, ওয়ার্কশপ রিলেটেড টু হোম সায়েন্স অ্যান্ড অ্যালাইড ফিল্ড আমি কিন্তু আপডেট করে থাকি। নেক্সট হচ্ছে আমার ফেসবুক অ্যাকাউন্ট, তোমরা চাইলে আমার সাথে এখানেও কিন্তু কানেক্ট করতে পারো একাডেমি ডিএস হোম সায়েন্স অ্যান্ড হোয়াটসঅ্যাপ করতে পারো এই নাম্বারে ফর পেড ব্যাচ অর নোটস রিগার্ডিং এবং আমি চেষ্টা করব তোমাদের কোয়ারিজগুলোকে সলভ করার। খুব ছোট ব্যাচ ফরমেশন করা হয় যেখানে 5 স্টুডেন্টস অনলি থাকে এবং সেই 5জন স্টুডেন্টের করে একটি ব্যাচ আমি ক্রিয়েট করি যেখানে আমরা 1-to-1 কনভারসেশন করি, যেটা খুবই প্রয়োজন আমাদের কোয়ারিজগুলোকে সলভ করার জন্য এবং যে প্রিপারেশনটা আমরা করি সেটা খুবই সুষ্ঠু এবং খুবই ইজিলি আমরা অ্যাক্সেস করতে পারি। তো পেড ব্যাচ রিগার্ডিং যদি তোমাদের কোনো কোয়ারি থাকে তোমরা ডেফিনেটলি এই নাম্বারে কিন্তু আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো। ওকে, তো কোয়েশ্চেন নাম্বার 15 পর্যন্ত আমরা করে ফেলেছিলাম। আজকে আমরা স্টার্ট করব কোয়েশ্চেন নাম্বার 16 দিয়ে। এখানে বলা হয়েছে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ স্টেশনারি নাইফ। ছুরি, প্রশ্নটা রয়েছে ছুরির থেকে। বলছে এই যে 4টে অপশান দিয়েছি, 4টে অপশানের মধ্যে কোনটা এক ধরনের স্টেশনারি নাইফ। স্টেশনারি নাইফ আমরা নর্মালি ইউজ করে থাকি। আমরা এর পরের স্লাইডে দেখব যে স্টেশনারি নাইফ ঠিক কীরকম দেখতে হয়। তো আনসার করো, রাইট আনসার কি হবে? সো এখানে রাইট আনসার হবে ব্যান্ড। আচ্ছা, স্টেশনারি নাইফ দেখতে কেমন হয়? ঠিক এই রকম হয়, তাই না? এটা বেসিক্যালি কি কাজে ব্যবহার করা হয়? এটা বলা হচ্ছে যে স্ট্রেট নাইফকে অনেক সময় স্টেশনারি নাইফ বলা হয়। এটা পেপার কাটতে ব্যবহার করা হয়, কার্ডবোর্ড অ্যান্ড অন্যান্য যে ম্যাটেরিয়ালস থাকে সেগুলো কাটতে ব্যবহার করা হয়। আদার অপশনস থাকতে পারে ব্যান্ড, রাউন্ড, ডাই, refer to different types of tools or blades used for various purposes but not typically classified as stationary knives. Okay. Question number 17 বলছে which of the following packages are examples of aseptic packaging. এখানে যে অপশানসগুলো দিয়েছে এই অপশানসগুলোর মধ্যে কোন দুটো অপশান অ্যাসেপ্টিক প্যাকেজিংয়ের আওতায় পড়ে। তো এখান থেকে কিন্তু তোমরা এলিমিনেশন মেথডকে ইউজ করতে পারো। তোমরা আনসার করো যে রাইট আনসার কি হবে। এখানে 4টে অপশান দিয়েছে এ, বি, সি অ্যান্ড ডি। চলো আনসার করো, রাইট আনসার কি হবে। দেখো এখানে যে এই প্লাস্টিক ব্যাগ রয়েছে এই অপশানটা হবে না। এখানে যে অ্যালুমিনিয়াম ফয়েল রয়েছে সেই অপশানটাও হবে না, তাহলে ডি আর ই আমি বাদ দিয়ে দেবো। ই এখানে রয়েছে এবং ডি এখানে রয়েছে, পড়ে থাকলো অপশান এ আর সি। এতে রয়েছে টেট্রা প্যাক বক্সেস আর সিতে রয়েছে মিল্ক বটল। এবার আমরা দেখে নেব।
বলছে aseptic packaging involves processing and packaging products in a sterile environment to extend their shelf life. তার মানে এই প্যাকেজিংয়ের ভিতরে যে প্রোডাক্টটা থাকবে তার যে শেলফ লাইফ সেটা বাড়ানোর জন্য মেনলি আমরা এই ধরনের প্যাকেজিং করে থাকি। আমরা এই রকম মিল্কের প্যাকেট দেখে থাকি, তাই না? আমরা এরকম জুসের প্যাকেট দেখে থাকি, ওকে? আর এগুলো বেসিক্যালি কি হয়, এগুলো যদি আমরা দেখে থাকি, এগুলো কিন্তু কোনো রকমের রেফ্রিজারেশনের প্রয়োজন হয় না, ওকে? এবং এখানে আরও এক্সাম্পল দিয়েছে, যেমন মিল্ক, জুস অ্যান্ড আদার পেরিশেবল লিকুইডস ইন অ্যান অ্যাসেপ্টিক ম্যানার। কোয়েশ্চেন নাম্বার 18, এখানে বলা হয়েছে উইচ অফ দ্য ফলোয়িং আর নট, ঠিক আছে, নট নিউ ট্রেন্ডস অফ ম্যানেজমেন্ট। আনসার করো, এই যে এখানে 6টা অপশান দেওয়া হয়েছে এদের মধ্যে কোনটা নতুন ট্রেন্ডস অফ ম্যানেজমেন্ট না? ম্যানেজমেন্ট ইন দ্য সেন্স আমরা জানি ব্যবস্থাপনা, ব্যবস্থাপনা। রাইট আনসার কি হবে? দেখো এখানে যদি আমরা অপশানগুলো দেখি তাহলে অপশানগুলো থেকেই যেতে পারবে। এখানে 4টে অপশান দিয়েছে। এই 4টে অপশানের মধ্যে আমি দেখছি যে কোনগুলো আমার মনে হয় হবে না। দেখো এখানে ভেরি মাচ ইজি যে আমি যদি দেখি এখানে বার্স যেটা রয়েছে সেটা হবে না। তার মানে ডি আমি বাদ দিয়ে দেবো, তাই না? ডি যখনই আমি বাদ দিয়ে দেবো আমার যে বি অপশানটা সেটা কি হবে? সেটা আমরা বুঝতে পারছি যে ডি অপশানটাই হবে। কারণ এখানে কি বলা হয়েছে? নট। তো আমি একটা তো পেয়ে গেছি বার্স, তো বার্স এখানে রয়েছে শুধুমাত্র অপশান বিতে, বাকি কোনো কিছুতে নেই। তো এফ দেখি, এফ কি রয়েছে? ইআরজি, তো এআরজিও কিন্তু হবে না। বাট এই যে জাস্ট ইন টাইম, তারপর টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্ট, তাই না? এই যে টেকনিক্সগুলো রয়েছে এই টেকনিক্সগুলো কিন্তু ম্যানেজমেন্ট টেকনিকের মধ্যে পড়ে, বাট অপশান ডি আর এফ কিন্তু পড়ে না, ওকে? দেখে নেব এই যে জাস্ট ইন টাইম, এই জাস্ট ইন টাইম কি বলছে? অ্যান ইনভেন্টরি ম্যানেজমেন্ট স্ট্র্যাটেজি ওয়্যার ম্যাটেরিয়ালস আর অর্ডার্ড অ্যান্ড রিসিভড, অর্ডার করা হয় এবং রিসিভ করা হয় জাস্ট ইন টাইম ফর প্রোডাকশন মিনিমাইজিং ইনভেন্টরি কস্ট। তার মানে টাকা পয়সা কম খরচ হওয়ানোর জন্য মেনলি এই টেকনিক্সগুলো ইউজ করা হয়। এরপর হচ্ছে টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্ট। এই ম্যানেজমেন্ট অ্যাপ্রোচটা কেমন হয়? কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্টের কথা বলা হয়, প্রসেস, প্রোডাক্টস অ্যান্ড সার্ভিসেস টু অ্যাচিভ কাস্টমার স্যাটিসফ্যাকশন। ঠিক আছে, এই কারণে এই টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্ট টেকনিক ব্যবহার করা হয়। ম্যানেজমেন্ট বাই অবজেক্টিভস, এটা আবার কি? এটা হচ্ছে a strategic management model where goals are set collaboratively by managers and employees and performance is measured against the achievement of these objectives. আমি 10টা অবজেক্টিভ বানালাম, সেই 10টা অবজেক্টিভ ফুলফিল হয়েছে নাকি তার ওপর আমি ঠিক করব যে আমার এমপ্লয়িজদের পারফরমেন্স কেমন। তারপর রয়েছে বার্স, বিহেভিয়ারাল অ্যাঙ্কোড রেটিং স্কেল। নামের মাধ্যমেই বুঝতে পারছি যে ইটস নট আ ট্রেন্ডস ইন ম্যানেজমেন্ট, তাই না? এটা এক ধরনের পারফরমেন্স অ্যাপ্রেজাল। তার মানে এই কোয়েশ্চেনটা আমরা যদি বলি তাহলে এটা কিন্তু আমরা এক্সটেনশনের থেকে দেখতে পারি, কারণ আমরা জানি পারফরমেন্স অ্যাপ্রেজাল ইজ বেসিক্যালি ফ্রম এক্সটেনশন এডুকেশন। তো কি বলা হচ্ছে এখানে? দ্যাট ইউজেস স্পেসিফিক বিহেভিয়ারাল এক্সাম্পলস দ্যাট রেট অন এমপ্লয়িজ পারফরমেন্স অন ভেরিয়াস অ্যাসপেক্ট অফ দেয়ার জব। তারা যে কাজটা করে আমি ধরলাম যে তাতে 5টা প্যারামিটার রয়েছে, সেই 5টে প্যারামিটারের উপর বেস করে আমি আমার এমপ্লয়িজ বা কর্মী যারা রয়েছে তাদের পারফরমেন্সটা জাজ করে থাকি। তারপর রয়েছে প্রোগ্রাম ইভ্যালুয়েশন রিভিউ টেকনিক। এটা আবার কি জিনিস? এটা হচ্ছে প্রজেক্ট ম্যানেজমেন্ট টুল ইউজ টু শিডিউল, অর্গানাইজ অ্যান্ড কোঅর্ডিনেট উইদিন আ প্রজেক্ট, পার্টিকুলারলি ইউজফুল অর ইটস অ্যামং দ্য আনসার্টেন টাস্ক। তো এটাও বেসিক্যালি কিন্তু প্রোগ্রাম ইভ্যালুয়েশনের কথা যখন আসছে তার মানে ইট ইজ রিলেটেড টু ম্যানেজমেন্ট। ইআরজির ফুল ফর্ম কি? এক্সিস্টেন্ট রিলেটেডনেস গ্রোথ। তার মানে এই যে এটা ডেভেলপ করেছিলেন ক্লেটন অ্যালডেরার, এবং এটাও তোমরা নোট করে রাখতে পারো, দিস ইজ অলসো ইম্পর্টেন্ট। অ্যান্ড এখানে কি বলা হচ্ছে? এক্সিস্টেন্স, তার মানে বেসিক ম্যাটেরিয়াল নিডস যেটা হয়। রিলেটেডনেস কি? ইন্টারপার্সোনাল রিলেশনশিপের কথা বলছে। গ্রোথ কি? পার্সোনাল ডেভেলপমেন্টের কথা এখানে কিন্তু বলছে। কোয়েশ্চেন নাম্বার 19 বলা হয়েছে ফ্যামিলি ডাইরেক্টলি ইনফ্লুয়েন্সেস পার্সোনালিটি অফ দ্য চাইল্ড বাই। কোনো একটি পরিবার একটি শিশুর ব্যক্তিত্বের কে কীভাবে প্রভাব ফেলতে পারে? কিভাবে? যে কোনো, এখানে যে অপশনগুলো রয়েছে এ বি সি ডি, এর থেকে তোমাদেরকে কিন্তু সিলেক্ট করতে হবে।
দেখো এখানে নেগেটিভ আসপেক্টটাকেও তোমাদেরকে দেখতে হবে। এখানে কিন্তু একটা নেগেটিভ আসপেক্ট রয়েছে, সেটা কি? এটা কিন্তু একটা নেগেটিভ আসপেক্ট, কন্ট্রোলিং। ফ্যামিলি যদি একজন বাচ্চার লাইফকে কন্ট্রোল করে, তাহলে তোমরা কি মনে করো এটা কি একটা পজিটিভ দিকে যাবে? একদমই না, তাই না? এটা ওর স্বাধীনতায় হস্তক্ষেপ করা হবে। তো কন্ট্রোলিং তো হবে না, তো 4 নাম্বারটা আমি বাদ দিয়ে দেবো, তার মানে সিটা বাদ চলে গেল, ঠিক আছে? আচ্ছা, কমিউনিকেশন, হ্যাঁ একদম হতে হবে, তাই না? ডাইরেক্টিং, আমি কি এটা বলতে পারি তুমি এটা করবে না, তোমার এটা করা উচিত না, তাই না? দিস কাইন্ড অফ ইনস্ট্রাকশন উই কান্ট প্রোভাইড। তো ডাইরেক্টিংও কিন্তু বাদ চলে যাবে, 3 বাদ চলে যাবে। তাহলে এখানে যদি আমি দেখব যে কমিউনিকেশন অ্যান্ড মোল্ডিং, কমিউনিকেশন তো ডেফিনেটলি প্রয়োজন। মোল্ডিং, মোল্ডিং ইন দ্য সেন্স যে একজন বাবা সে যদি চেইন স্মোকার হয় এবং তার বাচ্চার সামনে সে যদি স্মোক করে থাকে, বা তার ফ্যামিলির বাকি যে মেম্বার্সরা রয়েছে তারাও যদি এরকম কিছু ব্যাড হ্যাবিটসের সাথে যুক্ত থাকে, তাহলে কিন্তু সে ওটা দেখতে দেখতে কিন্তু তার মতনই হয়ে যাবে। দ্যাট কলস মোল্ডিং। ওকে, তো 1 and 2 কিন্তু হবে, তো অপশন ডি ইজ দ্য রাইট আনসার। বলছে ফ্যামিলি ডাইরেক্টলি ইনফ্লুয়েন্সেস দ্য পার্সোনালিটি অফ এ চাইল্ড প্রাইমারিলি। প্রাথমিকভাবে কিন্তু শিশুর যে ব্যক্তিত্ব তাকে কিন্তু ইনফ্লুয়েন্স করে থাকে। দ্য ওয়ে ফ্যামিলি মেম্বার্স ইন্টারঅ্যাক্ট, এক্সপ্রেস their emotions, resolve conflicts, and share values plays a crucial role in shaping a child's personality and behavior. Effective communication helps in a building a child's self-esteem. তার যে আত্মসম্মান, তার যে আত্মমর্যাদা, সেটা ডেভেলপমেন্টে, তার ইমোশনাল ইন্টেলিজেন্স বিল্ড আপে অ্যান্ড তার সোশ্যাল স্কিল ডেভেলপমেন্টেও কিন্তু এই জিনিসগুলো বা ফ্যামিলি কিন্তু হেল্প করে থাকে। ডিসিপ্লিন ইজ আ ওয়ে অফ ইমপ্রুভিং। ডিসিপ্লিন কি ইমপ্রুভ করতে পারে? এখানে 4টে অপশন রয়েছে। এখানেও কিন্তু তোমরা নেগেটিভ পোর্শনটা বা যেটা নট সো অ্যাপ্রোপ্রিয়েট সেটাকে কিন্তু তোমরা বাদ দিয়ে করতে পারো। ওকে, এখানে 4টে অপশন রয়েছে। দেখো এর মধ্যে কি হবে না, এর মধ্যে অ্যাস্থেটিক সেন্স হবে না, ইটস নট রিলেটেড টু ডিসিপ্লিন ইন আ ওয়ে অফ ইমপ্রুভিং, তাই না? ম্যানারিজম ডেফিনেটলি হবে। অ্যান্ড আমি যদি দেখি, তাহলে আমি দেখব যে মরাল ভ্যালুস অ্যান্ড আর দুটো যে বিষয় রয়েছে, সেই বিষয়গুলোর ক্ষেত্রে যদি আমি দেখি, ডেফিনেটলি সেগুলো কিন্তু হবে। এডুকেশনাল ইয়েস, মরাল ইয়েস, ম্যানারিজম ইয়েস। তো এখানে আমার 1 2 4, তার মানে 1 2 4 আমি যদি দেখি, তাহলে কোন অপশানটা যাবে আমার? সরি, 1 3 4, তার মানে অপশান সি হচ্ছে আমার রাইট আনসার, তাই না? এখানে ম্যানারিজম কথাটা কি বলছে, এটা একটা আমি বলতে পারি মিক্সচার অফ বিহেভিয়ার, যার মধ্যে জেস্চার পড়ে, যার মধ্যে ফেশিয়াল এক্সপ্রেশন পড়ে, যার মধ্যে বডি ল্যাঙ্গুয়েজ পড়ে, ভার্বাল হ্যাবিটস পড়ে, নার্ভাস টাইক্স পড়ে। ওকে, এই সমস্ত জিনিস কিন্তু ম্যানারিজমের আমি বলতে পারি হ্যাবিচুয়াল জিনিসের মধ্যে কিন্তু পড়ে থাকে, এবং এটা কিন্তু একজন মানুষের ক্যারেক্টারিস্টিক্সও তৈরি করতে সাহায্য করে থাকে। কোয়েশ্চেন নাম্বার 21, রাইট টু সার্ভাইভাল অফ চিলড্রেন ইনক্লুডস, এর মধ্যে কোনটা? রাইট টু সার্ভাইভাল, বেঁচে থাকা, এর মধ্যে কোন অপশানটা হবে? ঠিক আছে, এখানেও কিন্তু একটু কমপ্লিকেটেডভাবে অপশানসগুলো দিয়েছে, তোমরা বলো, এখানেও সিলেক্ট করো যে কোনটা না হলেও হবে, তাই না? অপশানসগুলো যেইভাবে দিয়েছে সেই অ্যাকর্ডিং যদি যাও, তাহলে ফার্স্টে এটা বলো যে কোনটা ইটস ইটস নট রিলেটেড টু সার্ভাইভাল অফ চিলড্রেন, তাই না? অপশানটা কি হবে? এখানে চিলড্রেনের কথা বলেছে, সেটাও কিন্তু মাথায় রাখতে হবে। দেখো, অপশান টু রাইট টু এক্সপ্রেস, বাচ্চাদের মতামত অ্যাকচুয়ালি যেই সময়কার কথা বলা হচ্ছে সেই সময় ডেভেলপ ততটা হয় না, তাই না? তো এক্সপ্রেসটা আমি রাখবো না। পার্টিসিপেশন, তারা এই পার্টিসিপেশনটা বেসিক্যালি সোশ্যাল অ্যাসপেক্টের দিক থেকে বলছে, তো এটাও কিন্তু যাবে না, তার মানে পড়ে থাকলো আমার কাছে 1 and 3। তো 1 and 3, তার মানে অপশান বি ইজ দ্য রাইট আনসার। Right to birth and registration. Every child has the right to be registered immediately after birth, which provides them with a legal identity and nationality. তার মানে জন্ম শংসাপত্র আমরা যেটা মূলত বলে থাকি। This is essential for accessing their rights and services. পরবর্তী সময় সব ক্ষেত্রেই আমাদের কিন্তু এই জন্ম শংসাপত্রের প্রয়োজন হয়। Right to express. Children have the right to express their views, thoughts, and opinions freely. This includes freedom to seek, receive, and impart information and ideas of all kinds, either orally, in writing, or through any other means of communication.
right to health and nutrition, every child has the right to the highest attainment of standard of health and access the medical facilities, তাই না? সেই কারণেই তো বিভিন্ন রকমের প্রোগ্রাম আমরা দেখতে পাই যে গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্ট হোক, সেন্ট্রাল গভর্নমেন্ট হোক, তাই না, বিভিন্ন স্তরে করে থাকে। এই কারণেই কিন্তু প্রয়োজন হয়। রাইট টু পার্টিসিপেশন, right to participate in decisions that affect their lives appropriate to their age and maturity, এখানে ম্যাচুরিটি কথাটা আসছে, দ্যাট মিন্স ইট ইজ রিলেটেড টু আমরা ভোটিং প্রসেসের ক্ষেত্রেও কিন্তু বলতে পারি। কোয়েশ্চেন নাম্বার 22 বলছে ফলোয়িং কেমিক্যালস ইউজড ইন টেক্সটাইল ইন্ডাস্ট্রি আর হ্যাজার্ডাস। এই যে চারটে কেমিক্যালের কথা বলা হয়েছে, এদের মধ্যে কোন কেমিক্যালগুলো হ্যাজার্ডাস, তার মানে আমরা বলতে পারি ক্ষতিকর প্রভাব রয়েছে, তাই না? এখানেও কিন্তু খুব ইজি, তোমরা এলিমিনেশন অপশনকে ইউজ করতে পারো। যে কোনো দুটো তোমাদেরকে কিন্তু এখান থেকে সিলেক্ট করতে হবে। দেখো 2 নাম্বারটা হবে না, তাই না? তাহলে 2 নাম্বারটা আমি বাদ দিয়ে দেবো। তার মানে সি অপশন আমার বাদ চলে গেল। ওকে। এবার ক্লোরিন কম্পাউন্ডস কিন্তু সবসময় ক্ষতিকর হয়, তাই না? তার মানে আমাকে অপশন ডি আর অপশন এর মধ্যে থেকে কোনো একটাকে সিলেক্ট করতে হবে। ওকে, তো রাইট আনসার কি হবে? রাইট আনসার হবে অ্যাজো অ্যান্ড ক্লোরিন কম্পাউন্ড, তার মানে 1 and 3। ওকে, তার মানে অপশন ডি ইজ দ্য রাইট আনসার। অ্যাজো কম্পাউন্ডসের কথা কি বলছে? দিজ আর দ্য সিনথেটিক ডাইস দ্যাট ক্যান রিলিজ অ্যারোমেটিক অ্যামাইন্স which are known to be carcinogenic and harmful to human health। আর ক্লোরিন কম্পাউন্ডসের কথা কি বলছে? ব্লিচিং অ্যান্ড ডাইং প্রসেসে এটা ব্যবহার করা হয় এবং এটা টক্সিক হয়, হার্মফুল হয় হিউম্যান হেলথের জন্য অ্যান্ড পরিবেশের জন্য। কোয়েশ্চেন নাম্বার 23, হুইচ অফ দ্য ফলোয়িং স্টিচেস আর ইউজড ইন চিকনকারি এমব্রয়ডারি। চিকনকারি কুর্তি আমরা দেখেছি, তো চিকনকারি এমব্রয়ডারিতে এর মধ্যে থেকে কোন স্টিচ বা স্টিচিংগুলো আমরা ব্যবহার করে থাকি? অপশান হচ্ছে এগুলো, বলো কি হবে? চিকনকারি ডিজাইনে আমরা কোন ধরনের এখানে স্টিচগুলো ব্যবহার করে থাকি? রাইট আনসার কি হবে? রাইট আনসার হবে ফান্দা, বিজলি অ্যান্ড পেচনি। ওকে, তো এখানে দেখো আমরা আগের স্লাইডে যদি দেখি, এখানে কামাল কারাইয়ের কথা বলা হয়েছে। তো কামাল কারাই কেমন দেখতে হয়? এই রকম। নেগি, নেগির ঠিক এরকম কিন্তু এর স্টিচিংটা হয়ে থাকে। অ্যান্ড আমরা যদি দেখি আগের স্লাইডে আর কি ছিল, ফান্দা ছিল, বিজলি ছিল অ্যান্ড পেচনি ছিল। তাহলে আমরা দেখব যে বেসিক্যালি ফান্দা অ্যান্ড বিজলির কথা, মানে পেশনির কথা যদি আমরা দেখি, পেশনির কিন্তু ঠিক এই রকমের স্টিচিং হয়ে থাকে। ওকে, অ্যান্ড বিজলির ক্ষেত্রেও কিন্তু আমরা যদি দেখি এইরকম হয়ে থাকে এবং চিকনকারি কুর্তিতে ডিজাইনটা ঠিক এই রকম কিন্তু ফর্ম করে। তাহলে এগুলোও কিন্তু বিভিন্ন ডিজাইন যেগুলো কোথায় ব্যবহার করা হচ্ছে? চিকনকারি কুর্তিতে ব্যবহার করা হয়। Question number 24. The components included in the macro habitat concept of system approach to management. এটাও ম্যানেজমেন্ট থেকে একটা কোয়েশ্চেন দেওয়া হয়েছে। বলো রাইট আনসার কি হবে? টেক ইয়োর টাইম অ্যান্ড আনসার। রাইট আনসার কি হবে আমরা যদি দেখি, তাহলে রাইট আনসার হবে অপশন 1 and 2। Man-made and natural space are biological contents of the physical environment of the family system। তাহলে এই বিষয়টা যদি আমরা দেখি, বলছে ম্যাক্রো হ্যাবিটেট কনসেপ্ট ইন দ্য সিস্টেম অ্যাপ্রোচ টু ম্যানেজমেন্ট রেফার্স ব্রডার এনভায়রনমেন্ট। ম্যাক্রো কথাটার মাধ্যমে আমি বুঝতে পারছি একটা বৃহৎ পরিবেশের সম্পর্কে বলা হচ্ছে। which an organization operates. This concept emphasizes understanding and considering the external factor। ম্যাক্রো হ্যাবিটেটের কথা যখন বলা হচ্ছে তখন আমরা বুঝতে পারছি যেটা কি বিষয়ে বলা হচ্ছে, এক্সটার্নাল ফ্যাক্টরসের কথা কিন্তু বলা হচ্ছে। ফোর্সেস দ্যাট ক্যান ইম্প্যাক্ট দ্য অর্গানাইজেশনস পারফরমেন্স অ্যান্ড ডিসিশন মেকিং প্রসেস। ইন দিস সিস্টেম অ্যাপ্রোচ অ্যান অর্গানাইজেশন ইজ ভিউজড অ্যাজ অ্যান ওপেন সিস্টেম। সিস্টেম দু রকমের হয়, একটা ক্লোজড হয়, একটা ওপেন হয়। তো এখানে মেনলি ওপেন সিস্টেমের ক্ষেত্রে বলা হচ্ছে দ্যাট ইন্টারাক্টস উইথ ইটস এনভায়রনমেন্ট। The macro habitat includes elements such as economic climate, legal and regulatory framework, technological advancements, social and cultural trends,
অ্যান্ড কম্পিটিটিভ ল্যান্ডস্কেপ, এই সমস্ত কিছু কিন্তু ম্যাক্রো হ্যাবিটেটের মধ্যে যাচ্ছে। বাই অ্যানালাইজিং দিস ফ্যাক্টরস ম্যানেজার্স ক্যান বেটার অ্যান্টিসিপেট চ্যালেঞ্জেস। তার মানে যেই ম্যানেজমেন্ট অথরিটির কথা বলা হচ্ছে বা যে কোনো ম্যানেজমেন্ট অথরিটি হতে পারে, এই প্রসেসটা যখন অ্যাপ্লাই করবে সে এই বিষয়গুলোকে মাথায় রাখবে এবং কোন কোন চ্যালেঞ্জেস আসতে পারে সেই বিষয়টাও কিন্তু সে দেখবে। চ্যালেঞ্জেস যখন আমি জানতে পেরে যাব যে এই চ্যালেঞ্জেসগুলো আসতে পারে, তো আমি তার জন্য নতুন অপরচুনিটি খুলে দেবো অ্যান্ড মেক মোর ইনফর্ম স্ট্র্যাটেজিক ডিসিশনস। কোয়েশ্চেন নাম্বার 25, দ্য এফেক্টস অফ মেন্টাল ফ্যাটিক। মানসিক অবসাদই আমরা বলবো, ফ্যাটিকের ট্রান্সলেট যদি আমরা করি অবসাদ, তার মানে ভালো না লাগা। এই মেন্টাল ফ্যাটিক কি কি প্রভাব হতে পারে? ইটস ভেরি ইজি, বলো রাইট আনসার কি হবে? আমার যদি কখনো কাজ করতে ভালো না লাগে এবং আমি সেটা মানসিক দিক থেকেও যদি খুব মানে আমার ইচ্ছেই না করে যে আমি কাজটা করব, সেই রকম পরিস্থিতিতে কি হতে পারে? সেই রকম পরিস্থিতিতে কি হতে পারে? দেখো, এখানে একটা জিনিস রয়েছে, ইনক্রিজড মেন্টাল পারফরমেন্স। আমার কোনো কিছু করতেই ভালো লাগছে না, তখন কি আমার মেন্টাল পারফরমেন্স বাড়বে? একদম বাড়বে না। তো অপশান 3 কে যখন আমি বাদ দেব, আমি কিন্তু আমার রাইট আনসার পেয়ে যাব, তাই না? এই যে 1, 2 and 4, 1, 2 and 4, এই যে অপশান বি, এটা কিন্তু আমার রাইট আনসার হবে। তো মেন্টাল ফ্যাটিক ক্যান হ্যাভ সেভারেল এফেক্টস অন বোথ কগনিটিভ অ্যান্ড ইমোশনাল ওয়েলবিং। যেমন রিডিউসড ফোকাস অ্যান্ড কনসেন্ট্রেশন, কোনো বিষয়ের ওপর আমি মনোযোগ করতে পারবো না, আমার পড়াশোনা করতে ডিফিকাল্টি হবে, নতুন ইনফরমেশান গেইন করতে ডিফিকাল্টি হবে, আমার যে মেমোরি সেই মেমোরি আমার ক্ষয়ে যাবে, আমার রিকলিং পাওয়ার, আমার রিভাইসিং পাওয়ার কমে যাবে, স্লোয়ার প্রসেসিং স্পিড হবে, কোনো কিছু কেউ বললে আমি সেটা বুঝতে আমার দেরি হবে, আমার যে মোটিভেশন, আমার যে প্রেরণা স্তর সেটা অনেক নিচে নেমে যাবে, ব্রেন ফগ হবে। দিস ইজ এ নিউ টার্ম, ব্রেন ফগ কি? A feeling of mental cloudiness where it is hard to think clearly or make decision. নর্মালি শীতকালে যখন আমরা দেখি যে কুয়াশা হয়, তাই না? প্রচুর কুয়াশা হচ্ছে, আমরা সামনে কি আছে সেটাও দেখতে পাচ্ছি না, তার মানে একটা আচ্ছন্নতা রয়েছে। ঠিক সেই রকম ব্রেন ফগ কি? ব্রেন ফগ হচ্ছে মানসিক আচ্ছন্নতা বা মানসিক মেঘাচ্ছন্নতা, যখন আমার মেন্টাল প্রসেসিং পাওয়ারটা কমে যায়। আর কি হতে পারে? ভুল হতে পারে, যে কাজই করতে যাই সেখানে ভুল হবে। এবং আমরা ইমোশনাল এফেক্টসও কিছু কিছু হতে পারে, যেরকম কিচ্ছু ভালো না লাগা, ইরিটেবিলিটি, ভয় পাওয়া, ডিপ্রেশন হওয়া, এই সমস্ত কিছু কিন্তু, অ্যান্ড সেন্স অফ ডিট্যাচমেন্ট অর সাইনাজিজম বলা হয়, এটা একটা নতুন টার্ম, সেটাও কিন্তু আমরা দেখতে পাবো। কোয়েশ্চেন নাম্বার 26, অ্যাস্থমা অ্যাটাকস ইন চিলড্রেন আর ইউজুয়ালি প্রোভোকড বাই। তার মানে আমি বলতে পারি উজ্জীবিত হয় কোন একটা জিনিসের দ্বারা? আনসার করো, যে কোনো 3টে অপশান সিলেক্ট করতে হবে। তার মানে কোনো একটা ইনঅ্যাপ্রোপ্রিয়েট আনসারকে যদি তোমরা বাদ দিয়ে দাও তাহলে কিন্তু এটা দেখতে পাবে। ওকে, রাইট আনসার বলো, রাইট আনসার কি হবে? আমরা যদি দেখি তাহলে, এখানে যদি আমরা দেখি তাহলে রাইট আনসার কি হবে? অ্যাस्थমা অ্যাটাকস ইন চিলড্রেন আর ইউজুয়ালি প্রোভোকড বাই, তাহলে রাইট অপশান কি হবে? রাইট অপশান যদি আমরা দেখি তাহলে দ্যাট ইজ এ, সি অ্যান্ড ডি, ফিজিক্যাল অ্যান্ড ইমোশনাল স্ট্রেস, ফুড অ্যালার্জিস অ্যান্ড সিজনাল ট্রানজিশনস। ওকে, এখানে আমরা দেখতে পাচ্ছি ছবির মাধ্যমে যে দিস ইজ দ্য নর্মাল এয়ারওয়ে যখন ফিট থাকবে। অ্যাস্থমেটিক এয়ারওয়ে তার মানে এয়ার প্যাসেজের যে পথটা সেটা আমরা বলছি যে কেমন দেখতে হয়। অ্যান্ড অ্যাস্থমেটিক এয়ারওয়ে ডিউরিং অ্যাটাক, এটা কিন্তু অ্যাটাকের সময়কার বলছে না, যে ফিগার 2 রয়েছে, বাট ফিগার 3তে আমরা কি দেখতে পাচ্ছি, যখন অ্যাটাক হবে তখন যে এয়ারওয়েজটা থাকবে তখন কিন্তু তার অবস্থা এরকম হবে। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন নাম্বার 27, অ্যাজ পার দ্য হিউম্যান ডেভেলপমেন্ট রিপোর্ট দ্য ডাইমেনশনস ফর মেজারিং হিউম্যান ডেভেলপমেন্ট ইন অ্যানি কান্ট্রি আর। কোনো দেশের আমরা যদি দেখি তাহলে মানসিক বিকাশের স্তর আমরা কিভাবে পরিমাপ করব? রাইট আনসার কি হবে বলো? এখান থেকে সিলেক্ট করতে হবে এ, বি, সি, ডি। রাইট আনসার কি হবে? রাইট আনসার যদি আমরা দেখি, দেখো অপশন যেগুলো রয়েছে হ্যাপিনেসটা বাদ দিয়ে দেবো, তাই না? লংজিভিটি, নলেজ, ডিসেন্ট স্ট্যান্ডার্ড অফ লিভিং, তার মানে এ, সি, ডি
অপশান বি ইজ দ্য রাইট আনসার। দেখো, কম্পোনেন্টস অফ হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স, হেলথ, এডুকেশন, লিভিং স্ট্যান্ডার্ডস, এটা হচ্ছে তিনটে ডাইমেনশন। গ্রস ন্যাশনাল ইনকাম পার ক্যাপিটা, যেটা লিভিং স্ট্যান্ডার্ডকে এফেক্ট করে। এক্সপেক্টেড ইয়ার্স অফ স্কুলিং, মিন স্কুলিং ইয়ার্স, সেটা এডুকেশনকে এফেক্ট করে। লাইফ এক্সপেক্টেন্সি অ্যাট বার্থ, সেটা হেলথকে এফেক্ট করে। এগুলো হচ্ছে ইন্ডিকেটর, তার মানে এগুলো মাত্রা, তাই না? ডাইমেনশন মানে কি? ডাইমেনশন মানে মাত্রা, অ্যান্ড ইন্ডিকেটর মানে নির্দেশক। Question number 28. Feedback covers the following functions in communication. Feedback কমিউনিকেশনের কোন সেকশনগুলোকে বা কোন কাজগুলোকে কভার করে থাকে? কি হবে রাইট আনসার? এ, বি, সি, ডি। এই রইলো আমাদের চারটে অপশান। চারটে অপশানের মধ্যে থেকে তোমরা বলো যে কোন অপশানটা রাইট আনসার হবে, তাই না? ফিডব্যাক কভার্স দ্য ফলোয়িং ফাংশনস ইন কমিউনিকেশন। ফিডব্যাক কি করে থাকে? ফিডব্যাক বেসিক্যালি কি করে? ফিডব্যাক অ্যাকশনকে ফেসিলিট করে। ফিডব্যাক আমাদের যে লার্নিং সেটাকে ইমপ্রুভ করে। অ্যান্ড ফিডব্যাক কী করে? যে ব্যারিয়ার্সগুলো রয়েছে সেগুলোকে রিমুভ করে। ইনফর্মস অডিয়েন্স নোন দিস ইজ নট দ্য ফাংশন অফ ফিডব্যাক ইন কমিউনিকেশন। ওকে, এখানেও আমরা আগের ক্লাসেও ফিডব্যাকের একটা কোয়েশ্চেন দেখেছিলাম, সেখানে ডিসকাস করেছিলাম যে ফিডব্যাক ইজ দ্য রিসিভার্স রেসপন্স টুয়ার্ডস দ্য সোর্স। ফিডব্যাক ইনফর্মস দ্য সেন্ডার দ্যাট দ্য রিসিভার হ্যাজ রিসিভ দ্য মেসেজ কনভেড, যেটা সেন্ডার পাঠিয়েছে রিসিভার সেটা প্রপারলি রিসিভ করেছে। ইন দ্য প্রসেস অফ ইনফ্লুয়েন্সিং অর ইনফর্মিং আদার্স, ফিডব্যাকস আর ভেরি ইম্পর্টেন্ট টু মেজার দ্য এফেক্টিভনেস অফ কমিউনিকেশন। আমি যে কথাটা তোমাদেরকে এখন বোঝাচ্ছি সেটা যে তোমরা বুঝতে পারছো, সেটা আমি কিভাবে জানবো? সেটা যখন তোমরা কোনো কিছু প্রবলেম হবে আমাকে জানাবে কমেন্টে, তখন আমি বুঝতে পারবো যে হ্যাঁ, ফিডব্যাক আমি পেলাম যে হ্যাঁ, সেখানে কিছু প্রবলেম রয়েছে। Question number 29. The objectives of non-formal education are, ওকে, এ, বি, সি, ডি, চারটে অপশান রয়েছে, সেখান থেকে তোমাদেরকে এখানে কিন্তু এই অপশানগুলো সিলেক্ট করতে হবে। The objectives of non-formal education. We all know that education basically three types এর হয়ে থাকে, তাই না? তিনটে কি? একটা আমার হয়ে যায় ফর্মাল, একটা আমার হয়ে যায় ইনফর্মাল, আর একটা আমার হয়ে যায় নন ফর্মাল। ওকে, তাহলে কি করে নন ফর্মাল এডুকেশন? ফর্মাল এডুকেশন আমরা স্কুলে পেয়ে থাকি, তাই না? ইনফর্মাল আর নন ফর্মাল, তো নন ফর্মালের থেকে কোয়েশ্চেন দিয়েছে। কি হবে এখানে রাইট আনসার? আমরা যদি দেখি তাহলে রাইট আনসার কি হবে? রাইট আনসার বেসিক্যালি হবে টু রেইজ দ্য এক্সটেন্ট অফ ফাংশনাল লিটারেসি। আর কি হবে? আর হবে হচ্ছে টু প্রোভাইড লাইফ লং এডুকেশন। অ্যান্ড আমরা যদি দেখি তাহলে নেক্সট কি হবে? নেক্সট হবে টু প্রিপেয়ার ইন্ডিভিজুয়াল ফর সেলফ এমপ্লয়মেন্ট, তার মানে অপশন সি। অ্যান্ড যেটা বলছিলাম যে দিস ইজ দ্য ফর্মাল এডুকেশন। ওকে, দিস ইজ দ্য ফর্মাল এডুকেশন। আমরা আঙ্গনবাড়িতে যেই ধরনের শিক্ষা দেখে থাকি সেটা হয়ে যায় ইনফর্মাল। অ্যান্ড নন ফর্মালটা কি? এটা একটা আজীবন চলিত শিক্ষা, যে শিক্ষাটা আমরা যে কোনো সময় যে কোনো মুহূর্তে নিতে পারি। সেখানে কোনো নির্দিষ্ট সিলেবাসের প্রয়োজন হয় না বা নির্দিষ্ট শ্রেণীকক্ষের প্রয়োজন হয় না। Question number 30. Assertion and reason. Microzeldal method is used for analysis of protein. কারণ, মানে এখানে রিজন দিয়েছে পার্সেন্টেজ অফ সালফার ইজ মেজার টু ক্যালকুলেট দ্য প্রোটিন কন্টেন্ট। তো বলো যে এর মধ্যে থেকে কোন অপশনটা রাইট হবে? এখানে অ্যাসারশন এবং রিজন দিয়েছে যে মাইক্রোজেলডাল মেথড ইজ ইউজড ফর অ্যানালিসিস অফ প্রোটিনস। রিজন বলেছে পার্সেন্টেজ অফ সালফার ইজ মেজার টু ক্যালকুলেট দ্য প্রোটিন কন্টেন্ট। তো রাইট আনসার কি হবে? দেখো, উই অল নো দ্যাট মাইক্রোজেলডাল মেথডকেই বেসিক্যালি ইউজ করা হয় প্রোটিন অ্যাসেসমেন্ট জন্য। তো অ্যাসারশন তো রাইট, বাট রিজন বলেছে পার্সেন্টেজ অফ সালফার ইজ মেজার ক্যালকুলেট দ্য প্রোটিন কন্টেন্ট। সো ডু ইউ অল থিঙ্ক দ্যাট ইট ইজ ট্রু? নো, ইট ইজ অ্যাবসলিউটলি ফলস। অপশন সি ইজ দ্য রাইট আনসার, অ্যান্ড দিস ইজ দ্য প্রসেস অফ এস্টিমেশন। সো টুডে আজকে এতটাই, অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। অ্যান্ড মানডে, টিউসডে, ওয়েডনেসডে, সানডে 1 PM ডেফিনেটলি চ্যানেলের সাথে জুড়ে থাকবে। এখানে তোমরা ফ্রি ক্লাসেস অ্যান্ড PYQs পাচ্ছ। অ্যান্ড ব্যাচ রিগার্ডিং কোনো ডাউট থাকলে ডেফিনেটলি কিন্তু আমাকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো অর মেল করতে পারো।
Thank you for watching.